আলোচনা করছি অধ্যায় 9 পিথাগোরাসের উপপাদ্য একটি অধ্যায় রিভিশন টাইম। এবং রিভিশন টাইমে কিন্তু আমরা কি রাখার চেষ্টা করি, প্রতিনিয়তই যে টপিকসটি আমরা অলওয়েজ রাখার চেষ্টা করি সেটি হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে যা প্র্যাকটিস করেছি তার উপরেই কিন্তু একটি রিভিশন পার্ট থাকছে। এবং আজকের এই রিভিশন পার্টটিতে কিন্তু আমরা একটি ম্যাথের মাধ্যমেই এই রিভিশন পার্টটি দেখতে যাচ্ছি। অলরাইট, আমরা দেখতেই পাচ্ছি এখানে একটি ত্রিভুজের কথা বলা আছে। ওকে, বলা আছে এমনটা, এবিসি ত্রিভুজের কোণ এ যদি এক সমকোণ হয়, তাহলে এবিসি ত্রিভুজের কোণ এ যদি এক সমকোণ হয় এবং ডি আর ই যদি হয় এবি ও এসি এর মধ্যবিন্দু, ডি এবং ই যদি হয় এবি ও এসি এর মধ্যবিন্দু, তাহলে প্রমাণ করতে হবে যে ডিই স্কয়ার ইজ ইকুয়াল টু সিই স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবং আমরা নিশ্চয়ই জানি যখন কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলা থাকে, অর্থাৎ একটি ত্রিভুজের মধ্যে যদি কোনো একটি কোণ 90 ডিগ্রি থাকে, যে ত্রিভুজটিকে আমরা আসলে সমকোণী ত্রিভুজ বলতে পারি। এই সমকোণী ত্রিভুজের কোনো উপপাদ্য রিলেটেড যে কোনো রকমের প্রশ্ন যদি আমাদের কোনো পরীক্ষায় এসে থাকে বা যে কোনো রকমের যে কোনো কিছু যদি আমাদেরকে সমাধান করতে বলে, প্রথমেই আমাদেরকে একটু চোখ বুলিয়ে নিতে হবে ফিগারটির দিকে, অর্থাৎ চিত্রের দিকে। এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই প্রশ্নটির সাপেক্ষে এখানে একটি চিত্র আপনাদেরকে অলরেডি আগে থেকেই দেওয়া আছে। অলরাইট, সো যেহেতু বলা আছে এবিসি ত্রিভুজের কোণ এ ইকুয়াল টু এক সমকোণ, আমরা সব সময় যে জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করব সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের মধ্যে কোন কোণটিকে 90 ডিগ্রির কথা বলা হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে আমাদেরকে বলাই আছে কোণ এ এর মানটি হচ্ছে 90 ডিগ্রি। সো এই জ্যামিতিগুলো আসলে অনেক স্টুডেন্টসদের কাছে অনেক কঠিন মনে হয়। কঠিন মনে হওয়ার আসলে কোনো কারণ নেই। ম্যাথ যেমন অনেক সহজ একটি সাবজেক্ট, সিমিলারলি জ্যামিতিও কিন্তু খুব সহজ একটি টপিকস। কিন্তু আমরা অনেক স্টুডেন্টসদের কাছে এই প্রবলেমটি শুনে থাকি যে জ্যামিতিতে আমরা অনেক উইক। আসলে এই উইকনেসের মূল কারণটি হচ্ছে আমরা জ্যামিতির যেই খুঁটিনাটি বেসিক নলেজ গুলো আছে সেগুলো নিচের ক্লাসগুলো থেকে ভালো মতো ক্লিয়ার করে নেই না। এন্ড দ্যাটস ওয়াই যদি আমরা জ্যামিতিকে ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আমরা অবশ্যই আগের ক্লাসগুলো থেকে অথবা বেসিক যে জিনিসগুলো আছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, কিংবা সমকোণ কি, কিংবা সূক্ষ্মকোণ কি, কিংবা বাহু কি, এই টাইপসের খুঁটিনাটি অনেক কিছু আছে জ্যামিতির জন্য। এই খুঁটিনাটি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা চেষ্টা করব অবশ্যই একটু ভালো মতো আগে বুঝে নেওয়ার জন্য। তাহলেই কিন্তু আপনারা ডেফিনেটলি জ্যামিতির প্রতিটি টপিকস ভালো মতো বুঝতে সমর্থ হবে। অলরাইট, সো এখানে বলা ছিল আমাদের এ কোণের মানটি 90 ডিগ্রি কোণ। সো আমরা এখানে যেইভাবে একটি ত্রিভুজ অঙ্কন করেছি, দেখেন এই জায়গার এই কোণটিকে বলা হয় 90 ডিগ্রি। বিকজ অফ আমরা জানি যে 90 ডিগ্রি কোণ মানে একটি ভূমির উপরে অন্য একটি বাহু এমন ভাবে স্ট্রেইট ভাবে থাকবে, একটি ভূমির উপরে অন্য একটি বাহু এমন ভাবে একদম স্ট্রেইট ভাবে থাকবে। এটা কিন্তু আমরা অলরেডি জানি। সো এখানে যেই জায়গায় 90 ডিগ্রি কোণটি আছে সেই জায়গার বিন্দুটির নাম কিন্তু আমাদেরকে ডেফিনেটলি এ দিতে হবে। বিকজ অফ প্রশ্নে উল্লেখ করাই আছে যে 90 ডিগ্রি কোণটা কোন কোণের মান। সো আমি যদি কেউ এখানে বি বিন্দু বা সি বিন্দু বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পুরো ম্যাথটি বুঝতে পারবেন না এবং ভুল হবে অবভিয়াসলি। অলরাইট, সো আমরা প্রশ্ন অনুসারে প্রথমেই 90 ডিগ্রি কোণের পরিবর্তে এ বসিয়ে দিলাম এবং অপর যেই দুটো বাহু আছে অর্থাৎ এবি বাহু, এই এবি বাহুর একটি মধ্যবিন্দু আমাকে প্রশ্নে উল্লেখ করা আছে। আমরা একটু লক্ষ্য করব, মধ্যবিন্দু প্রশ্নে বলা আছে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দুর কথা বলা আছে আমাদেরকে ই। এটা কিন্তু প্রশ্নে আমাদেরকে বলা আছে। এবং আমরা নিশ্চয়ই জানি যে একটি মধ্যবিন্দু আসলে কি করে। একটি মধ্যবিন্দু কিন্তু যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে। মধ্যবিন্দুর কাজই হচ্ছে একটি বাহুকে সমানভাবে বিভক্ত করা দুটো পার্টে। অলরাইট, সো প্রশ্ন অনুসারে আমরা একে নিলাম, এবি ত্রিভুজের একটি মধ্যবিন্দু নিয়ে নিলাম ডি বিন্দু এবং এসি ত্রিভুজের একটি মধ্যবিন্দু নিয়ে নিলাম আমরা ই বিন্দু। তাহলে এখন কাজটা কি আমাদের? এখন কিন্তু আমাদেরকে যখন আমরা এটাকে প্রমাণ করতে যাব, ডেফিনেটলি এই ডি আর ইটাকে আগে জয়েন করে নিতে হবে। কেন জয়েন করে নিতে হবে, আমরা কিভাবে বুঝবো আসলে ডি আর ইটাকে জয়েন করতে হবে, সেটা কিন্তু আপনি প্রশ্নটা এক নজর চোখ বুলালেই তার উত্তরটি কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রশ্নে কিন্তু আমাদের একটি বাহুর পার্ট আছে, যে বাহুটিকে বলাই আছে এখানে ডি ই স্কয়ার।
সো হাউ ক্যান উই গেট, আমরা এটা আসলে কিভাবে পাবো, এই ডিটা আসলে আমরা কিভাবে পাবো? ডিটাকে পাওয়ার জন্য কিছুই না, জাস্ট জি বিন্দুর সাথে ই বিন্দুটাকে আমাদেরকে কি করে দিতে হবে, সিম্পলি কানেক্টেড করে দিতে হবে, অর্থাৎ জয়েন করে দিতে হবে। সো তাহলে আমরা পেয়ে গেলাম ডিই স্কয়ার। এখান থেকে আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে এমনটা, ডিই স্কয়ার ইকুয়াল টু সিই স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর্থাৎ এই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র ইজ ইকুয়াল টু এই সিই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এবং বিডি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের সামেশন। সো প্রশ্নটি দেখে আসলে খুব কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, কিন্তু প্রশ্নটি দেখে কিন্তু আসলে ভয় পাওয়ার বা কঠিন ভাবার কোনো কারণ নেই, বিকজ অফ এই প্রশ্নটিকে সমাধান করতে গেলে কিন্তু আমরা সেই পিছনের পিথাগোরাসের মূল যে উপপাদ্যটি ছিল, অর্থাৎ গণিতবিদ এই শমশের পিথাগোরাস আমাদেরকে যে সূত্রটি শিখিয়ে দিয়ে গিয়েছে বা যে টেকনিকটি শিখিয়ে দিয়ে গিয়েছে, সেই টেকনিকটির সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই এই প্রশ্নটিকে সলভ করে ফেলতে পারি। এবং আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে এটা শিখিয়েছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর যেই দুই বাহু আছে, দ্যাট মিন্স লম্ব এবং ভূমি, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা কিন্তু অলরেডি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি। সো পিথাগোরাসের উপপাদ্যের সাথে রিলেটেড কিংবা 90 ডিগ্রি কোণের সাথে রিলেটেড যে কোনো জ্যামিতিকে সলভ করতে গেলেই প্রথমে মাথায় নিয়ে আসতে হবে আমাদেরকে কি, এই পিথাগোরাসের উপপাদ্যটি। এই উপপাদ্যের বেসিকটিকে ভালোমতো ক্লিয়ার করার জন্য আমি রিকোয়েস্ট করব আমরা ডেফিনেটলি আমাদের পিছনের ক্লাসগুলো একটু ভালোমতো দেখে নিব। অলরাইট, সো আমরা শুরু করছি আমাদের এই উপপাদ্যের সলভটি। উপপাদ্যটিকে সলভ করতে গেলে প্রথমেই যে কাজটি করতে হবে আমরা অলরেডি জানি, সেটি হচ্ছে বিশেষ নির্বাচন লিখতে হয়। একটি উপপাদ্যের তিনটি পার্ট থাকে, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। অঙ্কনটা আসলে ম্যান্ডেটরি না, অঙ্কনটা আসলে কখন আসে, যখন প্রশ্নের কথার বাহিরে অতিরিক্ত কোনো কিছু আমরা চিত্রের মধ্যে ড্র করতে যাই, তখনই কিন্তু আমাদের অঙ্কনের পার্টটি নিয়ে আসতে হয়। বাট আমি দেখতে পাচ্ছি এই উপপাদ্যটির ভিতরে আমাদের প্রশ্নের কথার বাহিরে অতিরিক্ত কোনো পার্ট কিন্তু নেই। যেহেতু অতিরিক্ত কোনো পার্ট নেই, সো এটাকে কিন্তু আমরা খুব সহজেই পিথাগোরাসের সাহায্যেই সলভ করে ফেলতে পারি বা এই চিত্রের থেকেই সলভ করে নিতে পারি। সো বিশেষ নির্বাচন আসলে কিভাবে লিখতে হয় আমরা নিশ্চয়ই জানি। প্রশ্নে যে কথাটি থাকে সেই কথাটিকেই চিত্রের সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে হয়। সো আমরা প্রশ্নে যে কথাগুলো ছিল সেই কথাগুলোকে যদি চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করি, প্রশ্নটির ভিতরে যা ছিল হুবহু সেম টু সেম আকারে আমরা এখানে বসিয়ে দিব। শুধুমাত্র এখানে অতিরিক্ত একটি কথা অ্যাড করতে হচ্ছে, আমরা অবশ্যই একটু লক্ষ্য রাখবো, সেটি কিন্তু হচ্ছে এই যে ডি বিন্দু এবং ই বিন্দুকে জয়েন করার কথা। সো ডি বিন্দু এবং ই বিন্দুটিকে জয়েন করতে গেলে মনে রাখতে হবে এখানে বিশেষ নির্বাচনের মধ্যে অবশ্যই ডি এবং ই এর কথা নিয়ে আসতে হবে। এখন আপনাদের কাছে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা জানি যে ডি আর ইটাকে আসলে জয়েন কখন করতে হয়, ডি আর ইটাকে জয়েন করতে হয় অঙ্কনের ভিতরে, রাইট? কিন্তু আমরা এখানে বিশেষ নির্বাচনে লিখছি। এটার কিন্তু একটি রিজন আছে, যে রিজনটি আমি আপনাদেরকে অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি। প্রশ্নের ভিতরে যেই টপিকস গুলো বা যেই ক্যাপিটাল গুলো বা যেই ভেরিয়েবল গুলো আমাদের থাকবে, সেগুলো আনার জন্য আমরা যা কিছুই অতিরিক্ত করি না কেন, সেটা কিন্তু বিশেষ নির্বাচন পার্টের মধ্যে রাখতে হবে। সো কেউ যদি এই পার্টটিকে অর্থাৎ জি এবং ইটাকে জয়েন করার কথা অঙ্কনের মধ্যে আমরা নিয়ে যাই, তাহলে কিন্তু অ্যাবসলিউটলি রং। কেন রং? বিকজ অফ জি এবং ই এর কথা কিন্তু আমাদের প্রশ্নের ভিতরেই আছে। যেহেতু প্রশ্নের ভিতরে আছে, তার মানে আমরা বুঝতেই পারছি এটা কিন্তু অঙ্কনে যাবে না, এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে বিশেষ নির্বাচনের পার্টে। অলরাইট, সো প্রশ্নটি আমরা লিখে ফেললাম, অলরেডি আমরা চিত্রটিকে এক্সপ্লেইন করে ফেলেছি এবং কোশ্চেনটিকেও এক্সপ্লেইন করে ফেলেছি। সো আশা করছি বিশেষ নির্বাচনটি আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি। অলরাইট, এবার চলে যাচ্ছি আমরা প্রমাণের স্টেপে। প্রমাণগুলিকে আমরা সব সময় স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করব, অর্থাৎ 1 2 3 এমন ভাবে আমরা স্টেপ করে লেখার চেষ্টা করব। স্টেপ করে যদি আমরা না লিখি তাহলে যে ভুল হবে, ব্যাপারটা কিন্তু এমন না। স্টেপ করে লিখলে যে কোনো জ্যামিতি আমাদের জন্য খুব সহজেই বোধগম্য হবে। দ্যাটস ওয়াই। অলরাইট, সো আমরা অলরেডি প্রশ্ন থেকে জানি যে ডি বিন্দুটি এবি এর মধ্যবিন্দু, এবং অলরেডি আমি আপনাদেরকে এক্সপ্লেইন করেছি মধ্যবিন্দুর কাজটা আসলে কি। মধ্যবিন্দু মানেই হচ্ছে মধ্যবিন্দু কি করবে, আসলে যে কোনো বাহুকে সমান দুটো অংশে বিভক্ত করে ফেলবে। সো এখানে যে ডি বিন্দুটি এবি এর মধ্যবিন্দুর কথা বলা আছে, দ্যাট মিন্স এই এডি পার্টটুকু আর এই পাশের বিডি পার্টটুকু, এই পার্ট দুটো কি হবে, ইকুয়াল ইকুয়াল পার্ট হবে। অর্থাৎ এডি যদি হয় 2 সেন্টিমিটার,
বিডির লেন্থটাও কিন্তু আমাদের হবে 2 সেন্টিমিটার। সো এখান থেকে আমরা লিখতে পারি এমনটা, সুতরাং এডি ইজ ইকুয়াল টু বিডি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এডি ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখে ফেলবো বিডি। অলরাইট, এবার চলে যাচ্ছি আমরা পরের স্টেপটিতে, অর্থাৎ সেকেন্ড স্টেপটিতে। সেকেন্ড স্টেপটিতে বলাই ছিল, আমরা আগে থেকেই জানি যে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং এসি এর মধ্যবিন্দু ই মানে কি অলরেডি আমি আপনাদেরকে এক্সপ্লেইন করেছি, এই বাহুটুকু এবং এই বাহুটুকু কি থাকবে, ইকুয়াল পার্টের থাকবে। সো আমি যদি এই দুটো বাহুকে ইকুয়াল করে লিখতে যাই, আমরা কি লিখে ফেলবো, আমরা জাস্ট কিন্তু লিখে ফেলবো এই ইজ ইকুয়াল টু সিই। অলরেডি কিন্তু আমাদের এই উপাদানটির মোস্ট অফ দ্য কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। সো রেস্ট অফ দ্য টপিকস অথবা বাকি অংশটুকু প্রুফ করার জন্য আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে, আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে পিথাগোরাসকে। পিথাগোরাসের উপপাদ্যের ভিতরে আমরা যা শিখেছিলাম সেই জিনিসটি কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। অলরাইট, আমরা দেখতেই পাচ্ছি যে প্রমাণের লেফট সাইডটিতে বলা ছিল ডিই স্কয়ার। আমি আবারও বলছি, প্রমাণের লেফট সাইডটিতে বলা ছিল ডিই স্কয়ার। সো হাউ ক্যান উই গেট দিস ডিই স্কয়ার? এই ডিই স্কয়ারটাকে আমরা আসলে কিভাবে বের করতে পারি? ডিই স্কয়ারটাকে বের করার জন্য আমাদের আসলে কিছুই না, আমাদেরকে জাস্ট যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, ডিই স্কয়ারটিকে বের করার জন্য আমাদেরকে প্রথমেই এডিই ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। এডিই ত্রিভুজটি নিয়ে আলোচনা করতে হবে। অলরাইট, সো আমরা যদি এডিই ত্রিভুজ নিয়ে আলোচনা করতে যাই, আমরা দেখতেই পাচ্ছি যে এই কোণের মানটি হচ্ছে 90 ডিগ্রি কোণ। দ্যাট মিন্স এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, আমরা এখানে পিথাগোরাসকে অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা কিন্তু জানি পিথাগোরাসের অ্যাপ্লাইং এর মেথডটি কি। এডিই ত্রিভুজের মধ্যে অতিভুজটি হচ্ছে আমাদের ডিই। একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটিকে কিন্তু অতিভুজ বলা হয়, অথবা 90 ডিগ্রি কোণের অপোজিট সাইডের বাহুটিকে কিন্তু অতিভুজ বলা হয়। সো এখানে আমাদের অতিভুজটা কে আসলে হচ্ছে, ডিই বাহুটা হচ্ছে। সো পিথাগোরাসের উপপাদ্যটিকে যখন আমরা এখানে অ্যাপ্লাই করতে যাব, আমরা আসলে এমন ভাবে লিখব, ডিই স্কয়ার ইজ ইকুয়াল টু, ত্রিভুজের তিনটি বাহু কে কে? এডিই ত্রিভুজের তিনটি বাহুর একটি হচ্ছে এডি বাহু, একটি হচ্ছে এই বাহু, এবং অন্যটি হচ্ছে ডিই বাহু। এবং আমরা কিন্তু পিথাগোরাস থেকে জানি যে অতিভুজকে স্কয়ার করলে সেটা লম্ব এবং ভূমির স্কয়ারের সামেশনের সমান হয়। অলরাইট, সো আমরা এখান থেকে আসলে এখন কি লিখতে পারি, অলরেডি একটু যদি আমরা পিছনের দিকে খেয়াল করি বা লক্ষ্য করি, 1 নম্বর এবং 2 নম্বর স্টেপটিতে সেখানে বলা ছিল এডি বাহু এবং বিডি বাহু সমান। দ্যাট মিন্স আমরা আসলে কি বলতে পারি, এই যে এখানে এডি স্কয়ার আছে, এই এডির পরিবর্তে আমরা এখানে কি লিখে ফেলতে পারি, বিডি স্কয়ার লিখে ফেলতে পারি। এবং এর পরিবর্তে আমরা কি লিখে ফেলতে পারি, এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি সিই স্কয়ার। এন্ড আই থিংক আমাদের প্রমাণের ভিতরে এই কাজটি করতে বলেছে যে ডিই স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস সিই স্কয়ার। তার মানে আসলে কি, তার মানে কিন্তু আমরা এই উপপাদ্যটিকে পিথাগোরাসের সাহায্যেই প্রুফ করলাম। এবং মধ্যবিন্দুর হিসেবে আমরা আসলে বেসিক্যালি এখানে দুটো পার্টের কথা মনে রাখবো। মধ্যবিন্দু কি করে, একটি বাহুকে সমান দুটি অংশে বিভক্ত করে। এবং পিথাগোরাস আমাদেরকে কি শিখিয়েছে, পিথাগোরাস কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে কোন ত্রিভুজের অতিভুজকে স্কয়ার করলে সেটি লম্ব এবং ভূমির স্কয়ারের সামেশনের সমান হয়। আশা করছি আমরা বুঝতে পারছি। যদি আমাদের এর পরেও কোথাও কোনো প্রকার প্রবলেম থেকে থাকে, তাহলে আমরা জাস্ট কমেন্ট বক্সের মাধ্যমে একটু কষ্ট করে ডেফিনেটলি জানিয়ে দেব, এবং আমি চেষ্টা করব আপনাদের যে কোনো প্রবলেম খুব সহজে সমাধান করে দেওয়া। অলরাইট, সো এর পরে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টটিতে, যেটি কিন্তু ছিল এমনটা, এবিসি ত্রিভুজে বিসি এর উপরে লম্ব হচ্ছে এডি। এবিসি ত্রিভুজে বিসি এর উপরে লম্ব হচ্ছে আমাদের এডি, এবং এবি গ্রেটার দ্যান এসি। দেখতেই পাচ্ছি এবি বাহুটি বড়, এসি বাহুটি ছোট, এমন একটি শর্ত কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিয়েছে। এবং প্রমাণ করতে বলা হয়েছে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। খুবই সহজ, আমাদেরকে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই প্রশ্নটি দেখে, যে এখানে তো আসলে অনেক বড় কিছু বীজগাণিতিক রাশি বলা হচ্ছে। আমরা আসলে এটিকে কিভাবে সলভ করতে পারি, আসলেই খুবই সহজ, আসলেই খুবই সহজ, যদি কিনা কোনো স্টুডেন্টস পিথাগোরাসের উপপাদ্যটি কখনো ভুল না করে থাকে। পিথাগোরাসের উপপাদ্যটি বুঝতে যদি আমাদের এখনো বিন্দু পরিমাণ সমস্যা থেকে থাকে, আমি রিকোয়েস্ট করব আমরা পিছনের
রেকর্ডেড ক্লাস থেকে ডেফিনেটলি পিথাগোরাসের বেসিক গুলো দেখে নিব, তাহলে কিন্তু আমাদের এই উপপাদ্যগুলো বুঝতে আর কোনো প্রবলেম থাকার কথা না। সো ডেফিনেটলি আপনাকে আগে পিথাগোরাসটাকে ক্লিয়ার করে নিতে হবে। এখন আসি আমরা মূল স্লাইডে। আমাদের স্লাইডে যে প্রশ্নটি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রত্যেকেই। এই স্লাইডটির মধ্যে কিছু শর্ত দেওয়া আছে। আমি আগেই বলেছিলাম যে কোনো উপপাদ্য করতে গেলে প্রথম কাজ হচ্ছে প্রশ্নের সাপেক্ষে চিত্রটিকে অঙ্কন করা। প্রশ্নের সাপেক্ষে কি করা? চিত্রটিকে অঙ্কন করা। সো আমাদের এখানে এবিসি ত্রিভুজটিকে এমন ভাবে নেওয়ার চেষ্টা করতে হবে যেন এবি বাহুর মানটি এসি এর চেয়ে বড় থাকে। এবি বাহুর মানটি এসি এর চেয়ে বড় থাকে। এন্ড বিসি যেটাকে ভূমি বলছি আমরা, সেটা আসলে ডাজন্ট ম্যাটার, ভূমিটাকে আপনি আপনার ইচ্ছে মতোই নিতে পারেন। বাট ত্রিভুজটিকে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো আঁকলেই হবে না। খেয়াল রাখতে হবে এবি বাহুর পরিমাণ যেন এসি বাহুর চেয়ে বড় থাকে। এবং আমাদের এই চিত্রটি দেখে কিন্তু আমরা ফ্রি হ্যান্ডে বা ওপেন মাইন্ডে বলতেই পারছি যে এখানে এবি বাহুটি এসি বাহুর চেয়ে ডেফিনেটলি একটি বড় বাহু। অলরাইট, তাহলে এবার চলে যাচ্ছি আমরা আমাদের এই মূল স্লাইডটিতে। অর্থাৎ এখানে আমাদেরকে প্রমাণটি করার জন্য আরো কিছু জিনিস অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করতে হবে? দেখতেই পাচ্ছি বিসি এর উপরে লম্ব বলা আছে এডি, অর্থাৎ চিত্রটির ভিতরে কিন্তু কোনো লম্ব আঁকা নেই, আমাদেরকে এঁকে নিতে হবে প্রশ্নটিকে আনার জন্য। অর্থাৎ প্রশ্নের ভিতরে যেই এডি পার্টটুকু ছিল সেই এডি পার্টটুকু আনার জন্য আমার চিত্রের ভিতরে ডিটাকে ইনক্লুড করতে হবে। আমরা কিভাবে ইনক্লুড করব? দেখতেই পাচ্ছি আমরা একটি লম্ব অঙ্কন করে নিয়েছি এডি, এন্ড যেহেতু এটি উপপাদ্য করছি আমরা, আমরা চাইলেই উপপাদ্যের চিত্রটিকে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিতে পারি। বাট খেয়াল রাখতে হবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করলেও আমাদের চিত্রটি যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো মনে হয়। এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো কিন্তু কিছু স্টুডেন্টস এর চিত্র মনে হয় না, অনেক সময় ভুল করে ফেলি। সেটার একটা রিজন আছে। তার রিজনটা হচ্ছে আমরা এই যে এখানে ভূমিটা ছিল বিসি বাহু, এই বিসি বাহুটাকে নেওয়ার সময় অনেকেই বাঁকা করে ফেলি নিচের দিকে বা উপরের দিকে। সো যখনই কোনো সমকোণী ত্রিভুজের কথা আসবে তখন আমরা একটু লক্ষ্য রাখবো ভূমিটা যেন আমাদের যেই কপিতে আমরা করছি সেই কপির প্লেন বরাবর স্ট্রেইট থাকে, ভূমিটা যেন একদম স্ট্রেইট থাকে। কিন্তু কপিতে যেই কপিতে আমরা আঁকছি সেখানে যদি আমি একটু আঁকা বাঁকা করে ফেলি তখন কিন্তু আমাদের চোখের দেখাতেই আমি বলে ফেলতে পারবো আপনার চিত্রটি অ্যাবসলিউটলি রং। সো উপপাদ্যকে সবসময়, উপপাদ্যের চিত্রটিকে সবসময় টিচাররা চোখের মাধ্যমেই কিন্তু জাজ করে থাকে, কিন্তু তাদের জাজমেন্টটাও কিন্তু সম্পূর্ণ নিখুঁত জাজমেন্ট। সো এই জাজমেন্টটা থেকে আমাদেরকে রেহাই পেতে হলে বা আমাদের এই ভুলটা যেন না হয় সেটা যদি আমরা জানতে সেটা যদি আমরা চেয়ে থাকি তাহলে আমাদেরকে আসলে কি করতে হবে? যখনই আমরা ভূমিটাকে নিতে যাব আমরা একটু লক্ষ্য রাখবো যেন ভূমিটা কোনোভাবেই আঁকা বাঁকা না হয়ে যায়, ভূমিটা যেন একদম স্ট্রেট থাকে। অলরাইট, সো এখানে আমরা প্রশ্ন অনুসারে একটি চিত্র অলরেডি অঙ্কন করে ফেলেছি। এখন এর পরের কাজটি হচ্ছে বিশেষ নির্বাচনকে রিপ্রেজেন্ট করা। এবং আমরা অলরেডি জানি বিশেষ নির্বাচন আসলে প্রশ্নে যা থাকে সেটাকেই আসলে বিশেষ নির্বাচন আকারে আমরা লিখে দিতে পারি যদি অতিরিক্ত কোনো কিছু অ্যাড করতে না হয়। এবং আমি দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত অ্যাড করার মতো আসলে কোনো কিছু নেই। সো আমি বিশেষ নির্বাচনটিকে হুবহু প্রশ্নে যে কথাটি ছিল সেটি নিয়ে নিলাম। এবং প্রমাণটিকে করার জন্য এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এই প্রুফটিকে করার জন্য কিন্তু আমাদেরকে আসলে পিথাগোরাসকে ভালো মতো জানতে হবে। সো প্রমাণের প্রথম স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি? এ বি ডি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজ, অর্থাৎ মাঝখানে যে লম্বটি অঙ্কন করা হয়েছিল এডি লম্ব, সেই এডি লম্বটি সম্পূর্ণ ত্রিভুজটিকে দুটো ত্রিভুজে ডিভাইড করছে। আমি আবারও বলছি, এডি যে লম্বটি আছে এই লম্বটি টোটাল ত্রিভুজটিকে দুটো পার্টে ডিভাইড করছে, লেফটে একটি রাইটে একটি। অর্থাৎ একটি হচ্ছে ত্রিভুজ এবিডি এবং অন্যটি হচ্ছে ত্রিভুজ এসিডি। সো আমি কি বলেছিলাম, এই চ্যাপ্টারের প্রতিটি টপিকসই কিন্তু হচ্ছে পিথাগোরাস রিলেটেড। সো এখানে আমার ডেফিনেটলি একটি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করার নিয়ম অলরেডি পিছনের উপপাদ্যগুলো থেকে বা বেসিক গুলো থেকে ভালো মতো জেনে এসেছি। সো আশা করছি এখানে আমাদের বুঝতে খুব একটি প্রবলেম হওয়ার কথা নয়। অলরাইট, সো এই ত্রিভুজের এবিডি ত্রিভুজের আমাদের অতিভুজটা ছিল এখানে এবি। সো আমরা কিন্তু অলরেডি জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি কিন্তু জাস্ট সেই সূত্রটিকে এখানে
জ্যামিতিক ভাষায় রিপ্রেজেন্ট করে দিয়েছি। অলরাইট, এর পরের কাজটি আমরা যদি এসিডি ত্রিভুজের কথা বলি, দেখতেই পাচ্ছি এসিডি ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটি হচ্ছে এসি বাহু এবং কোণটি হচ্ছে আমার এই কোণের মানটি 90 ডিগ্রি, অর্থাৎ জি কোণের মানটি 90 ডিগ্রি। অলরেডি আমরা জানি। এখন আমরা কি করব, একই কাজ বারবার রিপিটেশন হচ্ছে, অর্থাৎ আমরা একই রকম ভাবে আমরা আগের চিত্রটির সাপেক্ষে যা করেছিলাম বা আগের চিত্রটির জন্য যা করেছিলাম এখানেও ঠিক কিন্তু আমরা ঠিক সিমিলারলি একই কাজ করতে পারি। অধিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এটাকে যদি আমি চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এমনটা পেয়ে যাচ্ছি, এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সো নাও হোয়াট টু ডু, এখন আমাদের কি করতে হবে? আমি সবসময় একটি কথা আপনাদেরকে বলে থাকি, সেটি হচ্ছে যে কোনো প্রশ্ন, সেটা বীজগণিত হোক, পাটিগণিত হোক কিংবা জ্যামিতি হোক, যে কোনো প্রশ্নই কিন্তু সবসময় কথা বলে যে আমাদের আসলে কি করতে হবে। সো আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি রুলস জানি কিংবা আমি যদি প্রশ্নটাকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের আসলে এখন কি করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটির মধ্যে লেখা আছে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। আই থিঙ্ক যারা অডিয়েন্স আছেন আপনারা প্রত্যেকেই বুঝে ফেলেছেন যে এখন আমরা কি করব। এখন কিন্তু আমরা এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার করার জন্য এই সমীকরণটি থেকে এই সমীকরণটিকে জাস্ট মাইনাস করে দেব। এই সমীকরণটি থেকে এই সমীকরণটিকে জাস্ট মাইনাস করে দেব। কিভাবে মাইনাস করতে হয় একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ আমরা কিন্তু নিশ্চয়ই জানি। লেফট সাইড থেকে লেফট সাইডকে ডিডাক্ট করতে হয়, রাইট সাইড থেকে রাইট সাইডটিকে ডিডাক্ট করতে হয়। সো এবার যদি আমরা পরের স্টেপটিতে চলে যাই, আমরা নিশ্চয়ই জানি পরের স্টেপে আমরা কিভাবে স্টার্ট করব। একটি থেকে আরেকটি মাইনাস করে দিব, অর্থাৎ প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটিকে মাইনাস করে দিব। সো মাইনাস করলে আসলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা দেখতেই পাচ্ছি যখনই আমরা মাইনাস করব তখন বোথ ইকুয়েশনের এই লেফট সাইড থেকে এই রাইট সাইডের এডি স্কয়ার থেকে এই রাইট সাইডের এডি স্কয়ারটা কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। আমরা নিশ্চয়ই নিচের ক্লাসগুলো থেকে একটি ইকুয়েশন থেকে আরেকটি ইকুয়েশনকে মাইনাস করা কিংবা একটি রাশি থেকে আরেকটা ইকুয়েশনকে আরেকটা রাশিকে মাইনাস করার নিয়মগুলো শিখে এসেছি। যখনই প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটিকে মাইনাস করতে যাবেন তখন সেকেন্ড সমীকরণের প্রতিটি টার্মের সাইনগুলোকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। দ্যাট মিন্স আমি একটু এখানে ভেঙে আপনাদেরকে লিখে দিচ্ছি, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা একটু লক্ষ্য করব। আমি এখানে আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করছি। আমরা কি করব, এই যে সিডি স্কয়ারের সাইনটি ছিল প্লাস, এটাকে মাইনাসে কনভার্ট করব। এখানে যে এডি স্কয়ারের সাইনটি প্লাস ছিল এটাকে মাইনাসে কনভার্ট করব এবং এখানে যে এসি স্কয়ারের সাইনটি ছিল এটাকেও কিন্তু আমরা মাইনাসে কনভার্ট করব। সো আই থিংক আমরা বুঝতেই পারছি এই উপরের এডি স্কয়ার এবং নিচের এডি স্কয়ারটা কি হয়ে যাচ্ছে? কাটাকাটি চলে যাচ্ছে। সো কাটাকাটি গেলে আমরা পাচ্ছি কি, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। সো আই থিংক আমরা কিন্তু আমাদের প্রমাণের শেষের দিকে চলে এসেছি। আমাদের কিন্তু এটাই প্রুফ করতে বলা হয়েছিল। সো আশা করছি আমাদের এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। যারা লাইভ ভিউয়ার থেকে আমরা আছি তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমাদের যারা লাইভ ভিউয়ার থেকে আমরা দেখছি, যদি আমাদের কারো কোথাও কোনো প্রকার বিন্দু মাত্র প্রবলেম থেকে থাকে, বুঝতে কোনো প্রকার প্রবলেম হয়ে যায়, অনেক সময় হয়ে যায় আমরা বেসিক না জানার কারণে আসলে বুঝতে আমাদের একটু অসুবিধা হয়। সো যদি আমাদের কোনো স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারি। এবং আমরা যে জ্যামিতিগুলো নিয়ে আলোচনা করছি প্রতিটি টপিকসই কিন্তু আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো লেখাপড়াটা কিন্তু আসলে শুধু ক্লাস ভেদেই নয়। আমি ক্লাস 8 এর ক্লাস নিচ্ছি এখন, তার মানে এই না যে ক্লাস 8 এর স্টুডেন্টসরা দেখলেই তারা উপকৃত হবে। এটা কিন্তু আসলে অন্যান্য স্টুডেন্টসরা দেখলেও কিন্তু তাদের জন্য অনেক লাভবান হবেন আপনারা। লাইক ক্লাস 7 বলি আমরা, কিংবা ক্লাস 9 বলি, কিংবা ক্লাস 10 বলি, যেই ক্লাসের কথাই আমরা বলি না কেন, কিংবা ক্লাস 6 বলি না কেন, যেই ক্লাসের কথাই আমরা বলি না কেন, শিক্ষার কিন্তু আসলে কোনো বয়স নেই। অ্যাকচুয়ালি শিক্ষাটা কিন্তু আসলে কোনো বয়স ভেদে বা কোনো ক্লাস ভেদে আমরা মানে লিমিটেশন দিয়ে আটকে রাখতে পারবো না। যে কোনো ক্লাসের স্টুডেন্টস যে কোনো ক্লাসের অনেক কিছুই কিন্তু চাইলে আগ্রহ সহকারে শিখে নিতে পারেন, যাতে আপনাদের দৈনন্দিন জীবনের বা যে কোনো টপিকস আপনাদের আন্ডারস্ট্যান্ড করতে বা বুঝতে সুবিধা হয়। সো যদি আমরা লাইভ ভিউয়ার থেকে অন্য ক্লাসের কোনো স্টুডেন্টসরা থাকি
তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারাও কিন্তু চাইলে এই টপিকস রিলেটেড বা আমরা আজকের ক্লাসগুলোতে যা নিয়ে আলোচনা করছি সেই জিনিসগুলো একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝে নিতে পারেন। এবং যদি আমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে ডেফিনেটলি আমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারি। এবং আমাদের এই ক্লাসগুলোকে আরো ভালোভাবে অংশগ্রহণ করার জন্য কিন্তু কি করতে হবে, আমাদেরকে ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে ক্লাসরুমে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। এবং সেই রিকোয়েস্টটি করার জন্য আমরা কি করব, কিছুই না, জাস্ট বাংলাদেশ ডিজিটাল স্কুলের যে ফেসবুক পেজটি আছে সেখানে আমরা একটি মেসেজ থ্রো করে রাখলেই হচ্ছে। শুধুমাত্র ম্যাথমেটিক্স এর জন্য আমি বলছি না, অন্যান্য প্রতিটি বিষয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুব ভালো মতো প্রতিটি টপিকসকে আয়ত্তে করে দেওয়ার। সো আমরা যদি ভালোভাবে শিখতে চাই, প্রতিটি টপিকস সম্পর্কে কিংবা প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয় সম্পর্কে যদি ভালোভাবে জানতে চাই, তাহলে কিন্তু কষ্ট করে অবশ্যই আমরা কি করতে পারি, বিডিএস এর সাথে সংযুক্ত হতে পারি। এখানে প্রতিটি বিষয়কে খুব সুন্দর করে আমরা এভাবেই চেষ্টা করছি আপনাদেরকে পাঠদান করার। সো যদি কোনো নতুন বন্ধু বান্ধব থাকে, শুধুমাত্র আমরা নয়, আমরা চাইলেই কিন্তু আমাদের সহপাঠীদেরকে কিংবা আমাদের ক্লাসমেটদেরকে সাথে নিয়ে আমাদের এই বিডিএস স্কুলের যে ক্লাসগুলো রেগুলারলি হচ্ছে সেই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারি। অলরাইট, সো আমরা অলরেডি অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আরো একটি উপপাদ্য আমাদের দেখার বাকি আছে, যেই উপপাদ্যটি আসলে খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য নয়, এই উপপাদ্যটি কিন্তু নবম শ্রেণীতেও আছে। সো যারা লাইভ ভিউয়ার আছেন প্রত্যেকটা স্টুডেন্টসকে আমি রিকোয়েস্ট করব আমরা একটু ভালো মতো বুঝার এবং দেখার চেষ্টা করব। অলরাইট, সো চলে যাচ্ছি আমরা আমাদের স্লাইডটিতে ব্যাক। ওকে, এর পরের যে প্রশ্নটি আছে খুবই 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 ইম্পর্টেন্ট একটি টপিকস, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে কোশ্চেনটি হুবহু সেম টু সেম কোশ্চেন আমরা নবম শ্রেণীতে উঠলেও কিন্তু পাচ্ছি। সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে ডেফিনেটলি ভালো মতো দেখার। অলরাইট, এখানে বলা আছে এবিসি ত্রিভুজে বিসি এর উপরে লম্ব হচ্ছে এডি এবং এডি এর উপরে যে কোনো একটি বিন্দু হচ্ছে পি। আবার বলা আছে এবি বাহুটা এসি বাহুর চেয়ে বড়। সো প্রমাণ করতে বলা হয়েছে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। কোশ্চেনটি দেখে আসলে যতটা কঠিন মনে হচ্ছে বা অনেক স্টুডেন্টসদের কাছে মনে হতে পারে যে এই কোশ্চেনটা তো আসলে অনেক বড় বা অনেক কঠিন কিছু একটা আমরা আলোচনা করতে যাচ্ছি, সো আমরা না দেখলেও চলবে। বাট না, প্রশ্নটা আসলে কিন্তু এমন না। এই প্রশ্নটা কিন্তু গতানুগতিক পিছনের ম্যাথগুলোর মতোই। সো আমি আশা করব আমরা প্রশ্ন দেখেই প্রথমেই জাজ করব না কেউ যে প্রশ্নটি অনেক কঠিন কিছু। জ্যামিতি ভালো মতো বুঝতে গেলে ডেফিনেটলি চিত্র ভালো মতো বুঝতে হয়। প্রতিটি জ্যামিতি এক একটি চিত্র, প্রতিটি জ্যামিতি কিন্তু এক একটি চিত্র। সো যে কোনো জ্যামিতিক যে কোনো কিছু ভালো মতো বুঝতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই চিত্র আঁকা শিখতে হবে। সো চিত্রটি আঁকার জন্য কি করব আমরা, আসলে কিছুই না, প্রশ্নই কথা বলে। প্রশ্ন আমাকে বলে দিচ্ছে কি করতে হবে। আমি প্রশ্ন অনুসারে যদি চিত্রটিকে ড্র করতে যাই, আমি দেখতে পাচ্ছি এমনটা, এখানে এবিসি একটি ত্রিভুজের কথা বলা আছে, অলরেডি বলা আছে এবিসি একটি ত্রিভুজ যার মধ্যে এবি বাহুটাকে বড় নিতে হবে এবং এসি বাহুটাকে ছোট নিতে হবে। সো আমি ঠিক ওদের কথা অনুসারেই এবিসি ত্রিভুজটিকে ড্র করে নিলাম। এন্ড দেন তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা আছে এখানে একটি কিসের কথা, তারপরেই বলা আছে এখানে একটি লম্বের কথা, এরপরে বলা আছে এখানে একটি লম্বের কথা। কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমি একান্তভাবে দুঃখিত। আমরা যেখানে ছিলাম, সো প্রশ্ন অনুসারে আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হচ্ছে সেটি হচ্ছে চিত্রটিকে ড্র করে নিতে হচ্ছে এবং প্রশ্নটির ভিতরে আমরা দেখতেই পাচ্ছি বলা আছে এমনটা যে এডি একটি লম্ব, কার উপরে লম্ব, বিসি এর উপরে লম্ব। সো আমাদেরকে যে কাজটি করতে হবে, বিসি বাহুর উপরে এডি একটি লম্ব অঙ্কন করে নিতে হবে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এডি এর উপরে একটি বিন্দুর কথা বলা আছে, যে বিন্দুটি আসলে কোন বিন্দু, পি বিন্দু। আমি এডি এর উপরে যে কোনো জায়গায় উপরে নিচে মাঝামাঝিতে
ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটি জায়গায় আমরা একটি বিন্দু বসিয়ে দিব, পি বিন্দু। ওকে, এন্ড দেন তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রমাণের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, কি প্রমাণ করতে বলেছে, পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। সো প্রমাণের এই বাহুগুলিকে আনার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই পি বিন্দুর সাথে বি বিন্দুটিকে জয়েন করে দিতে হবে, এবং কিন্তু আমাদেরকে পি বিন্দুর সাথে সি বিন্দুটিকেও জয়েন করে দিতে হচ্ছে। এবং আমি আগেই বলেছিলাম, প্রশ্নের কথাটিকে আনার জন্য যদি আমরা কোনো কিছুকে ড্র করে থাকি, সেটা ডেফিনেটলি আমাদের কোথায় আসবে, বিশেষ নির্বাচনের মধ্যে আসবে। সেটা ডেফিনেটলি আমাদের কোথায় আসবে, বিশেষ নির্বাচনের মধ্যে নিয়ে আসতে হবে। সো প্রশ্নের কথাটিকে আমরা বিশেষ নির্বাচনের মধ্যে প্রেজেন্টেশন করে ফেলবো, প্রশ্নে যা বলা হয়েছে, অর্থাৎ চিত্রটিকে আমরা কিভাবে অঙ্কন করেছি প্রশ্ন থেকে, সেই কথাগুলোই কিন্তু আসলে প্রশ্নের বিশেষ নির্বাচনের মধ্যে আমরা নিয়ে আসবো। অলরাইট, এন্ড দেন যেহেতু এখানে আমরা অতিরিক্ত কোনো কিছু প্রশ্নের কথার বাইরে অঙ্কন করিনি, সো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে প্রমাণের স্টেপে নিয়ে আসতে হবে এরপরে। এন্ড দেন প্রমাণের স্টেপে নিয়ে আসার পরে আমি আগেই বলেছিলাম, যখনই আমরা কোনো সমকোণী ত্রিভুজের কথা দেখব বা সমকোণী ত্রিভুজের কোনো জ্যামিতি করতে যাব, আমাদের প্রথমেই একটি কথা মাথায় নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের কথা। পিথাগোরাস আমাদেরকে যা শিখিয়েছিলেন সেটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো আমরা এখানে যে কাজটি করব, প্রথমে দেখতেই পাচ্ছি এখানে 4টি সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। আমি আবারও বলছি, চিত্রের ভিতরে আমাদের 4টি সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। প্রথমে আমি যদি এডি বাহুর কথা বলি, এডি বাহুটি আমাদের এভিডি এবং এডিসি দুটো ত্রিভুজ দিচ্ছে, এবং যখনই আমরা পি বিন্দুটিকে ইনক্লুড করলাম, তখন আমরা পেয়েছি পিভিডি একটি ত্রিভুজ এবং পিসিডি একটি ত্রিভুজ। সো 4টি ত্রিভুজ কে কে, একটি হচ্ছে এভিডি আর একটি হচ্ছে এসিডি, এবং বাকি দুটো হচ্ছে পিবিডি এবং অন্যটি হচ্ছে পিসিডি। সো গতানুগতিক পিছনের জ্যামিতিগুলোর মতো এই জ্যামিতিটাকেও সলভ করার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে পিথাগোরাসের সূত্রটিকে এই 4টি ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাসের সূত্রটিকে 4টি ত্রিভুজের ভিতরে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যদি 4টি ত্রিভুজের মধ্যে নিয়ে আসি, আমরা এমনটা পেয়ে যাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার একটি। এরপরে নেক্সট আমরা যে কাজটি করব, পিসিডি ত্রিভুজের মধ্যে নিয়ে আসব, অর্থাৎ প্রথমে আমরা ছোট দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করছি। সো আমি যদি পিসিডি ত্রিভুজের কথা বলি, পিসিডি ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, আশা করছি আমাদের আর বলতে অসুবিধা হওয়ার কথা না বা কোনো কারণ নেই, বিকজ একই কাজ আমরা বারবার রিপিট করছি। সো এখানেও আমরা সেম কাজটি করব, পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এন্ড দেন 3 নম্বরে আমরা যে কাজটি করব, লেফট সাইডে যেই সমকোণী ত্রিভুজটি বড় ছিল, অর্থাৎ এ বিডি ত্রিভুজ ছিল, সেই এবিডি ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। একই কাজ, আবারও সেই পিথাগোরাস, সেই পিথাগোরাসের সূত্রটিকে আমরা যদি আবারও অ্যাপ্লাই করি, একই ভাবে করতে পারি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো আমরা পেয়ে যাচ্ছি এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এন্ড দেন রাইট সাইডে যেই সমকোণী ত্রিভুজটি আমাদের ছিল এসিডি, সেই ত্রিভুজটির ভিতরে আমরা কিন্তু একই রকম ভাবে পিথাগোরাসকে অ্যাপ্লাই করে ফেলবো, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সো আশা করছি আমরা যদি সমকোণী ত্রিভুজ চিনি এবং সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব বা ভূমিকে যদি আমরা আইডেন্টিফাই করতে জানি, সো আশা করছি পিথাগোরাসের সূত্রটিকে অ্যাপ্লাই করতে প্রবলেম হওয়ার কথা না। বাট আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখি না, কিংবা যারা এখনো আমরা পিথাগোরাসের বেসিক নলেজ গুলো নেই, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমরা ডেফিনেটলি প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো দেখে সেই বেসিক নলেজ গুলোকে একটু ক্লিয়ার করে নিব, এন্ড দেন তারপরে আমরা এই ম্যাথটিকে সলভ করার চেষ্টা করব। এবার আমি যদি প্রশ্নে ব্যাক যাই, প্রশ্নে কিন্তু আমাদের আসলে কি ছিল, প্রশ্নে বলা ছিল পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা। এখন আমি যদি পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার আনতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে আমরা যেই দুটো সমীকরণ পেয়েছিলাম, সেই দুটো সমীকরণকে প্রথমে লিখে নিব, এন্ড দেন একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণকে জাস্ট সিম্পলি নরমালি বিয়োগ করে দিব। এন্ড দেন 6 নম্বরে গিয়ে আমরা কি করব, 3 নং এবং 4 নং এ আমরা যেই দুটো ইকুয়েশন পেয়েছিলাম,
সেই দুটো ইকুয়েশনকে আবার একটি নিচে একটিকে প্রেজেন্ট করব এবং একটি থেকে আরেকটিকে মাইনাস করব। কেন আমরা মাইনাস করছি কিংবা কেন আমরা মাইনাস করব, এটা বোঝার উপায় হচ্ছে, আমি আগেই বলেছিলাম প্রশ্ন অলওয়েজ কথা বলে। আপনি যদি প্রশ্নটির দিকে লক্ষ্য করেন তাহলে প্রশ্নই আপনাকে বলে দিচ্ছে কোন সমীকরণ থেকে কোন সমীকরণটিকে মাইনাস করতে হবে। অলরাইট, আমরা যদি এই দুটো সমীকরণকে মাইনাস করে ফেলি আমরা কিন্তু এমনটা পেয়ে যাচ্ছি ab স্কয়ার মাইনাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু bd স্কয়ার মাইনাস cd স্কয়ার। সো এবার আমরা কি করব, এবার আমরা যদি এই 5 নং এর যেই সমীকরণটি ছিল এবং 6 নং এর যেই সমীকরণটি ছিল এই দুটো সমীকরণকে যদি একটির সাথে আরেকটিকে কম্পারিজন করি, আমরা কিন্তু জানি দুটো সমীকরণ কিংবা দুটো ইকুয়েশনের যে কোনো একটি করে সাইড যদি অলওয়েজ ইকুয়াল থাকে তাহলে বাকি দুটো সাইড এমনিতে ইকুয়াল হয়। দ্যাট মিন্স দুটো সমীকরণের যদি লেফট এবং লেফট সেম সেম থাকে আমি বলতে পারি রাইট এন্ড রাইটও সেম হবে, কিংবা প্রথম সমীকরণের লেফট সাইডের সাথে যদি দ্বিতীয় সমীকরণের রাইট সাইডটা সেম থাকে তাহলে প্রথমটার রাইট ইজ ইকুয়াল টু দ্বিতীয়টার লেফট হবে। অর্থাৎ দুটো সমীকরণের যে কোনো একটি করে সাইড সেম সেম থাকলে অপর দুটো সাইড অটোমেটিক্যালি সেম হয়ে যাবে। অলরাইট, সো এই দুটো ইকুয়েশনকে আমি যদি এখন কম্পারিজন করি তাহলে আমি বলে ফেলতে পারছি pb স্কয়ার মাইনাস pc স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার মাইনাস ac স্কয়ার। আশা করছি আমরা অলরেডি আমাদের এই প্রশ্নটিকে প্রুফ করতে সমর্থ হয়েছি। অলরাইট, সো আজকের উপপাদ্যগুলো আমাদের এই পর্যন্তই ছিল। আশা করছি আমরা প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছি এবং প্রত্যেকেই আমরা ডেফিনেটলি ভালো মতো বাসায় প্র্যাকটিস করব।